যে ওয়াইবটা বাইরে চলে, সোশ্যাল মিডিয়াতে চলে, মিডিয়াতে চলে, আমরা সামহাও ওই দিকে একটু টেম্পট হয়ে যাই ডিউরিং সিলেকশন। 3 ম্যাচের সিরিজে যদি আমি যে কোনো একটা ম্যাচে 30 রান করি, তাহলে আমি নেক্সট সিরিজে সিলেক্টেড। আমি যখন ফার্স্ট ন্যাশনাল টিমে ঢুকি, আমি ওই টিমের মধ্যেই যারা ছিলেন আমি দেখতাম সেখানে বার্গার খাচ্ছি, আমি নিজেও খাচ্ছি, কোক খাচ্ছি, খাচ্ছি, সে খাচ্ছি, বিরিয়ানি পেলে বিরিয়ানি খেয়ে ফেলতেছি। মুশফিক নিজেকে প্রচণ্ড ভালোভাবে মেনটেন করেছে। তার মানে কি ও কি কোনো সময় তার মন পছন্দের খাওয়া খায় না? লিটন, মিরাজ, তাসকিন, দে নট ইয়াং। 5টা বিরাট কোহলি বাংলাদেশ টিমে থাকতো তাহলে বুঝতে পারি, কিন্তু 5টা বিরাট কোহলি তো ছিল না আমাদের টিমে। এই টিজের মেন্টালিটি মানুষজন বসায় রাখে, তারা ওইভাবেই চিন্তা করবেন। আপনি কোনো সময় স্যাটিসফাই হতে পারবেন না। আমি 10,000 রান করতে চেয়েছিলাম ওয়ানডে ক্রিকেট, এটা আমার একটা নিজের স্বপ্ন ছিল, যেটা আমি অ্যাচিভ করতে পারি। বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করার অপরচুনিটি পাই ভবিষ্যতে, অনেক বেশি ইম্পর্টেন্ট একটা বেস ক্রিয়েট করে দেওয়া। আমি পলিটিক্সের সাথে জড়িত বা আমার কোনো প্ল্যান নেই, না আমার এরকম কোনো ইচ্ছা আছে। ভবিষ্যতে কে কী হয় না হয় এটা তো বলাটা ডিফিকাল্ট। আপনি একটু অ্যাগ্রেসিভ ক্রিকেটটা খেলতেন, ওভাবেই আমরা আপনাকে চিনে আসছি। বুম বুম তামিম নামে তখন একটা নাম পাচ্ছিলেন, বাট ওই সময়টায় আপনি রান একটু কম ছিল আপনার। পরে আমরা দেখলাম যে আপনি আপনার প্লেয়িং স্টাইলটা পুরোপুরি চেঞ্জ করে ফেললেন এবং রান পাওয়া শুরু করলেন। একদম শুরু থেকে আপনি যখন ক্রিকেট খেলাটা শুরু করলেন তখন আপনার থটসটা কী ছিল? ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনার যদি সাকসেস হতে হয়, আপনার সবসময় কিন্তু দি মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা আমার কাছে মনে হয় যে নিজের খেলাটা বোঝা ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং। আপনি একটা সার্টেন লেভেলে যদি আপনি খেলেন, সার্টেন লেভেলে একটা সার্টেন স্টাইলে খেলেন, ওই সার্টেন লেভেলের জন্য ওই সার্টেন স্টাইলটা হয়তো বা ফিট করে আপনি সাকসেস পাবেন। বাট আপনি যখন একদম টপ লেভেলে খেলবেন, আপনি যদি সবসময় নিজেকে চেঞ্জ না করতে থাকেন, তাহলে এটা খুব ডিফিকাল্ট হয়। আপনি যদি ওয়ার্ল্ডের সেরা সেরা ক্রিকেটারদেরকে দেখেন, তাদেরও খেলার ধরন একটার পর একটা না একটা সময় চেঞ্জ হয়েছে, আবার নতুন করে ওরা কিছু না কিছু ইমপ্লিমেন্ট করছে। সো আমি সবসময় চাইতাম যে আমি কীভাবে করে নিজেকে আরও ইমপ্রুভ করি, আরও আমি কেমনে যারা বেস্ট 5 বেস্ট 10 ওপেনার্স আছে ওয়ার্ল্ডের মধ্যে, ওদের সাথে কীভাবে কম্পিট করি। তো একটা সময় যায় এই জিনিসটা আমার কাছে মনে রিয়েলাইজ হলো, বা আমিও অনেক কোচের সাথে হেল্প নিয়েছি, যে আমি কী ধরনের ব্যাটিং যদি করি যেটাতে আমার নিজেরও উপকার হচ্ছে, আর আমার উপকার হইলে আমার টিমেরও উপকার হচ্ছে। একটা 4 একটা 6 মেরে যদি আউট হয়ে যাওয়া, ওটা কি বেশি উপকার হবে টিমে, না আমি যদি একটা 50 রানের 60 রানের 70 রানের 80 রানের ইনিংস খেলি, ওটা বেশি উপকার হবে টিমের জন্য। যখন আমি আমার খেলার ধরনটা চেঞ্জ করলাম, আমার কাছে মনে হয় আমার সাকসেস রেটটা ইজ এক্সট্রিমলি গুড। আর এটাতে যেদিনই আমি বড় রানগুলো করেছি, আমার কাছে মনে হয় মেজরিটি অফ দ্য টাইম টিমকে এটা হেল্প করেছে, আইদার এটা উইনিং কজে বা এটা বড় একটা টার্গেট সেট করার জন্য। তো যেহেতু আমি যখন দেখতেছিলাম যে আমি এই সাকসেসগুলো পাচ্ছি আর টিমও এটার সাথে বেনিফিটেড হচ্ছে, এখানে আসলে বাইরে কি সাউন্ড হচ্ছে না হচ্ছে এটা নিয়ে আমি কোনো সময় বদার ছিলাম না। হ্যাঁ, এটার সাথে এটা বলবো যে সব কিছু কি আমি অ্যাচিভ করছি, বা এক্স্যাক্টলি যেভাবে আমি ব্যাটিং করতে চাইতাম আমি কি ওভাবে ব্যাটিং করতে পেরেছি না। সব কিছু আপনি অ্যাচিভ করতে পারবেন না। আমি আরও বেটার হইতে পারতাম উইদাউট আ ডাউট। হয়তো বা আমার আরও 2টা বাউন্ডারি মারার ক্যাপাসিটি ছিল, বা আরও বেশি 5টা 6টা সিঙ্গেল নেওয়ার ক্যাপাসিটি ছিল। ওটার জন্য আমি সবসময় কাজ করতে থাকতাম। নট নেসেসারিলি যে আপনি সব কিছু সবসময় অ্যাচিভ করবেন, বাট ইফ ইউ কিপ ওয়ার্কিং, তাহলে আপনি হয়তো বা 5টার জায়গায় একটা বেশি বাউন্ডারি মারতে পারবেন বা একটা বেশি সিঙ্গেল নিতে পারবেন। তো এইটাই একটা ক্রিকেটারের জীবনের প্রসেস। আমি লাস্ট 7-8 বছর বলেন যে এই ধরনের ব্যাটিং করেছি, আই ওয়াজ ভেরি স্যাটিসফাইড। আমার কাছে মনে হয় যে এটা যদি আমি বুঝতাম, যেহেতু আমি স্ট্যাটস অনেক ফলো করি, সব কিছুর দিক থেকে আমার মোটামুটি সব স্ট্যাটসই মুখস্থ। আমি যদি এটা বুঝতাম বা দেখতাম যে এটা অ্যাকচুয়ালি টিমকে হ্যাম্পার করতেছে, তাহলে অবশ্যই নিজেকে আর একটু অন্যভাবে চেষ্টা করতাম করার। বাট আমি যখন দেখছি যে এটা না অ্যাকচুয়ালি টিমকে বেনিফিট দিচ্ছে, তাহলে আমার এখান থেকে সরে যাওয়ার কোনো কারণ ছিল না। সেকেন্ডলি, এখান থেকেও যদি নিজেকে আরেকটু বেটার করা যেত, আরেকটু ভালো করা যেত, তাহলে হয়তো বা টিম আরও বেশি বেনিফিটেড হইতো। সো আমি যেটা বলি, আমি কোনো সময় আমার মনে হয় না যে কোনো ক্রিকেটার পৃথিবীতে এটা বলতে পারবে যে যেভাবে সে ব্যাটিং করেছে ওয়াজ পারফেক্ট, নেভার। সবসময় আপনার ইমপ্রুভমেন্টের রুম থাকে, আর যে কোনো বয়সে থাকে। আমি ফর এক্সাম্পল এখনও যদি আমি খেলতাম, তাহলে এখনও আমার সুযোগ আছে যে আমি নিজেকে আরও একটু কীভাবে বেটার করতে পারি। সো
সো যতটুকু আল্লাহ দিয়েছে যা করেছি ইট ওয়াজ ওকে। ভাইয়া আপনার হচ্ছে অলমোস্ট 1.5 যুগের একটা ক্যারিয়ার, তো এই 1.5 যুগের ক্যারিয়ারে আপনার ইন্টারন্যাশনাল রানস হচ্ছে আপনি নিজেই জানেন, সব স্ট্যাটস আপনি বললেন, আপনি ফলো করেন, 15,000 সামথিং, 15,249 রান। আপনি কি আপনার ক্যারিয়ার নিয়ে স্যাটিসফাইড? দেন আপনি কোনো সময় স্যাটিসফাই হতে পারবেন না। অ্যান্ড ফর এক্সাম্পল আমি 10,000 রান করতে চেয়েছিলাম ওয়ানডে ক্রিকেট, এটা আমার একটা নিজের স্বপ্ন ছিল যেটা আমি অ্যাচিভ করতে পারিনি। বা ধরেন যে পরিমাণ আমার 50s আছে ওটার যদি ধরেন 10-15%ও যদি আমি কনভার্ট করতে পারতাম তাহলে হয়তো আজকে 20-এর উপর সেঞ্চুরিজ থাকতো, তো ওটা আমার একটা ওটা আছে। সো আপনি কোনো সময় স্যাটিসফাই হবেন না। আমার কাছে মনে হয় যদি আপনি স্যাটিসফাই, আমার মনে হয় ওয়ার্ল্ডে কোনো ক্রিকেটারই নেই যে বলতে পারে যে আমি 100% স্যাটিসফাইড, ইম্পসিবল। সো আমারও এখানে অনেক ওটা আছে, বাট এটা নিয়ে আমি এখন আর সত্যি কথা এইসব নিয়ে আর ভাবি না। হ্যাঁ, এক জিনিস আমার মনের মধ্যে থাকে যে 10,000 করতে পারলে আমার নিজের কাছে ভালো লাগতো, বিকজ এত বড় ক্যারিয়ার ছিল আমার, বছর 1.5 বছর যদি খেলতে পারতাম তাহলে হয়তো বা ওই স্বপ্নটাও পূরণ হয়ে যেত। বাট দ্যাটস ফাইন, আমার কাছে মনে হয় সব কিছুর একটা স্বপ্ন থাকে, সময় থাকে। আর আই থট যে সময় আমি ছেড়ে দিয়েছি দ্যাট ওয়াজ মাই টাইম। সো এটা নিয়ে দুঃখ পাওয়া এটা নিয়ে না, বাট ক্রিকেটিং যে কোনো ক্যারিয়ারে ইউ ক্যান অলওয়েজ ডু বেটার। সো আমারও সেম, আই উড মানে আমিও আরও বেটার করতে পারতাম। সো এর চেয়ে বেশি কিছু বলার। আপনি যেভাবে ক্রিকেট ক্যারিয়ারটা শেষ করলেন, এইটা কি আপনার জন্য কিছুটা আক্ষেপের কি না? আক্ষেপ না, আমার কাছে মনে হয় এখানে আসলে অনেকই ঘটনা আছে, অনেক কিছুই আছে, কম বেশি অনেকে জানে, অনেকে আসলে রিয়েল রিজনসগুলো জানে না। বাট এন্ডিংটা এই কন্ট্রোভার্সিসগুলো যদি না থাকতো তাহলে আর একটু বেটার হইতো। বাট আমি আক্ষেপ করে বসে থাকা বা অমুকরে দোষ দেওয়া আমি মনে হয় না যে আমি ওই ধরনের ছেলে। যেটা হয়েছে হয়তো বা 2 জায়গায় আমার ভুল থাকতে পারে, 2 জায়গায় আরেকজনের ভুল থাকতে পারে। যে সময় আমি ক্রিকেটটা ছেড়েছি আমার কাছে অবশ্যই অপরচুনিটি ছিল আবার টিমে ফেরত আসার, বাট আমার কাছে মনে হয়েছিল যে এত কিছু হয়ে গেছে এটার মধ্যে, অ্যান্ড আই থট দ্যাট ওয়াজ দ্য রাইট টাইম। আমি আল্লাহর কাছে সবসময় একটা জিনিস দোয়া করতাম যে আল্লাহ, যেরকম আমি 1 বছর আগে ক্রিকেট ছাড়ি, রাদার দেন আমাকে বলাতে যে ইটস টাইম ইউ নিড টু মুভ অন। আমাকে যদি একজনে এসে এতটুকু বলে যে তুই আরেক বছর খেলতে পারতি বা আরও 2 বছর খেলতে পারতি, আই উড হ্যাভ বিন হ্যাপিয়ার, আমি ওটাতে বেশি খুশি হব। সো এই যে আপনি প্রশ্ন যেটা করতেছেন যে আরেকটু খেলতে পারতেন, তো এটাই আমার জন্য স্যাটিসফ্যাকশন। এটা কি একটু ইমোশনাল ডিসিশন হয়ে গেল? অ্যাবসলিউটলি নট ভাইয়া। ইমোশনাল জিনিসটাকে আমার নামের সাথে তো এমনিই সবাই ট্যাগ দিয়ে রাখে। সো বাট আমাকে একটু বলেন তো, হুইজ নট ইমোশন কার মধ্যে নেই? সবার মধ্যে আছে। হ্যাঁ, আর আমার এই ডিসিশন ইজ নট আমার ইমোশন হলো ক্রিকেট ভাই। সো ক্রিকেট না খেলা ইজ নট অ্যান ইমোশনাল ডিসিশন, ইটস নেভার অ্যান ইমোশনাল ডিসিশন। 2023 থেকে নিয়ে এগুলো কি হয়েছে আপনারা হয়তো বা 10-15-20% জানেন, দর্শকরা হয়তো বা 10-20%রা জানে। আসল ঘটনা এখনও কেউ মানে এটা নিয়ে আমি সত্যি কথা কোনো জায়গায় ওপেনলি এখন পর্যন্ত কোনো কিছু বলি না। হিন্ট অবশ্যই এখানে ওখানে দিয়েছি, আর এটা নিয়ে না আমি বলতেও চাই, এটা নিয়ে আমার কোনো কিছু বলারও নেই। বাট ক্রিকেট ছেড়ে দিব এটাতে যদি আমার ইমোশনস বের না হয়ে আসে তাহলে আই হ্যাভ আ প্রবলেম। আমি যে জিনিসটা সবচেয়ে বেশি ভালোবেসেছি বা যে জিনিসটায় আমার লাইফের অর্ধেকের বেশি যে জিনিসটাকে আমি দিয়েছি, ওই জিনিসটাকে ছেড়ে দেওয়ার সময় যদি আমার ইমোশনস না বের হয় তাহলে আমার মধ্যে কোনো সমস্যা আছে। আপনি যখন ক্রিকেটটা শুরু করেছিলেন, হয়নি লুক ব্যাক, আপনি হচ্ছে একদম শুরুর দিন ভাবেন আর কি, আপনি কি এত লম্বা ক্যারিয়ার ভেবেছিলেন কিনা? না, আমি সত্যি কথা, যখন ফার্স্ট ন্যাশনাল টিমে আসি তখন 16-17 বছরের ক্যারিয়ার থাকবে বা এত বেশি রান থাকবে এটা আমার মনে হয় না, আমি না অন্য কেউ ভাবে না। বাট এটা একটা প্রসেস, 1 বছর যায়, 2 বছর যায়, আপনি ভালো খেলেন, আপনি খারাপ খেলেন, আপনি নিজেকে ইমপ্রুভ করেন। বাট একটা জিনিস নিয়ে আমি একটা জিনিস বলতে পারবো যে আমি সবসময় শিখতে চেয়েছি নতুন নতুন জিনিস বা নিজেকে কিভাবে করে বেটার করতে হয় অ্যাজ আ ব্যাটসম্যান। আমি সবসময় এটা নিয়ে ওয়ার্ক করেছি। ইভেন আমি লাস্ট ইনিংস যখন খেলেছি তখনও আমি এটা নিয়ে কাজ করতাম সবসময়, যে আমি নিজেকে কিভাবে বেটার করতে পারি। সো ওই একটা প্রসেসের মধ্যেই সব কিছু হয়েছে। গড হ্যাজ বিন এক্সট্রিমলি কাইন্ড। আর সাথে আমার কাছে মনে হয় যে আমার ওই ইচ্ছাটা যে খালি বাংলাদেশ টিমে 15 জনে না থাকার ইচ্ছা,
যে টপ 10 ওপেনার্স কেমনে হইতে পারি, বা টপ 5 ওপেনার্সের মধ্যে কিভাবে আসতে পারি, কিভাবে ওরা কি করতেছে, ওদেরকে কিভাবে চ্যালেঞ্জ করতে পারি। আমার মনে হয় আমার এই ইচ্ছাটা আমাকে অনেক হেল্প করেছে। আমার ইচ্ছাটা যদি থাকতো যে যাই হোক না হোক খালি কন্ট্রাক্টে যদি থাকি বা এই 15 জনের স্কোয়াডে যদি থাকি তাহলে আমি হ্যাপি, তাহলে হয়তো বা আমার ক্যারিয়ারটা এত লম্বা হইতো না। আপনাদের সঙ্গে ওই সময়টাতে আমরা একটা পপুলার টার্ম ইউজ করি হচ্ছে পঞ্চপাণ্ডব বা বিগ ফাইভ। তো ওই সময়টাতে টিমের মধ্যেও সম্ভবত এটা খুব জেনারেট করতো আর কি। আপনারা একজন যদি এভাবে ভাবেন নিশ্চয়ই অন্যদের মধ্যেও আপনার যাদেরই এত লম্বা ক্যারিয়ার হয়েছে তারা ফর শিওর এই ধরনেরই, আমি বলবো না এক্স্যাক্টলি যেভাবে আমি ভেবেছি ওনারা ওইভাবে ভেবেছেন, ওনাদের ওয়েতে ওনারা ভেবেছেন। আর আসলে সবার চিন্তাধারা বা সবার প্ল্যানিংটা একটু ডিফারেন্ট, কোনোটা রাইট আর কোনোটা রং না। সো আই এম শিওর মুশফিকের মতো ভেবেছে, সাকিবের মতো ভেবেছে, মাশরাফি ভাইয়ের মতো ভেবেছে, রিয়াদ ভাইয়ের মতো ভেবেছে, আরও যাদের লম্বা ক্যারিয়ার আছে তারা তাদের মতো ভেবেছে। আমাদের দেশে ঠিক যেভাবে আমরা খুব তাড়াতাড়ি একজনকে প্রেস করে বসি, আমরা ঠিক ওইভাবে করে একজনকে ছোটও করে ফেলি খুব তাড়াতাড়ি। সো এই দেশে 16-17 বছর লাস্ট করা ইজ নট আ ম্যাটার অফ জোক, এটা অনেক বড় একটা বিষয়। 16-17 বছর লাস্ট করার জন্য অনেকগুলো বিষয় থাকে। এটা হচ্ছে যে আউটসাইড নয়েজগুলো হচ্ছে ওভারকাম করা, এটা হচ্ছে নিজেকে ফিট রাখা, কম্পিটিটিভ লেভেলে নিজেকে ধরে রাখার জন্য। আবার হচ্ছে সেই ক্ষেত্রে আপনার প্রশ্ন আসে হচ্ছে আপনার ফুড হ্যাবিট কি, আপনার ডেইলি লাইফস্টাইল কেমন, আপনি হচ্ছে নিজেকে এই যে আউটসাইড নয়েজগুলো থেকে বাঁচাতে অথবা অফ ফর্ম থেকে হচ্ছে নিজেকে সেভ করার জন্য আপনি কোন ধরনের মানুষের টিপস নিচ্ছেন, কাদের কাছে যাচ্ছেন। আমরা খুব কমই দেখি যে আমাদের দেশের ক্রিকেটাররা বাইরের কোনো মনোবিদের কাছে যাচ্ছেন, বাইরের কোথাও ফিটনেস ট্রেনিংয়ে যাচ্ছেন। আপনার একটা ভিডিও দেখেছিলাম, আপনি ছিলেন। তো এই ধরনের এক্সাম্পলগুলো খুব কম আমাদের দেশে। আমার কাছে মনে হয় এটাও একটা লম্বা প্রসেসের মধ্যে পড়ে। সো ফর এক্সাম্পল আমি যখন ফার্স্ট ন্যাশনাল টিমে ঢুকি তখন খাওয়া দাওয়া এসব নিয়ে আসলে কারো কোনো চিন্তাধারা ছিল না। আমি ওই টিমের মধ্যেই যারা ছিলেন আমি দেখতাম যে এখানে বার্গার খাচ্ছি, আমি নিজেও খাচ্ছি, কোক খাচ্ছি, সে খাচ্ছি, বিরিয়ানি পেলে বিরিয়ানি খেয়ে ফেলতেছি, সব কিছু। আস্তে 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 বছর 2 বছর 3 বছর 4 বছর হলো, নতুন নতুন ট্রেনাররা আসলো, কোচেসরা আসলো, ওদের কালচারটা আমাদেরকে শেখালো যে ওদের যে দেশ থেকে আসছে তাদের দেশ কেন এত ভালো করতেছে। খাওয়া দাওয়ার উপর রেস্ট্রিকশনস আসলো। প্রথম আসলো হলো রিস্ট্রিকশনস, এটা করা যাবে না। তো যখনই আপনি কাউকে বলবেন এটা করা যাবে না, তখনই হলো ওই লোকটা সবসময় কোনো না কোনো একটা ওয়ে বের করে নেবে যে ওটা আমি কেমনে করতে পারি। এটা সামহাউ আমাদের হিউম্যান নেচার। আনটিল আনলেস যদি আপনার সেলফ থেকে না আসে, নিজের রিয়েলাইজেশনটা যদি না হয় যে না এটা আমার ক্রিকেটের জন্য ভালো না, এটা আমার ক্রিকেটের জন্য ভালো, ততদিন কিন্তু আপনি এই জিনিসটা ঠিক করতে পারবেন না। একটা সময় এমন ছিল আমাদেরকে জোর করে পুশ করে বকা দিয়ে রানিং সেশনে পাঠাইতো। আজকে এমন একটা সময় যে কোনো ট্রেনারকে কোনো কিছু বলতে হয় না, প্রত্যেকটা ক্রিকেটার যায় নিজের রানিং সেশনটা করে বা তাদের ফুড হ্যাবিটটা ঠিক রাখে। ফর এক্সাম্পল আমি আপনাকে বলি, যখন আমি ন্যাশনাল টিমে ঢুকি ফার্স্ট, তখন একটা ভাইব ছিল ন্যাশনাল টিমে, আমি জানি না অনেকে স্বীকার করবেন কি করবেন না, বাট এটা সত্য কথা যে আমি ওই ধরনের ভাইব পেয়েছি যে 3 ম্যাচের সিরিজে যদি আমি যে কোনো একটা ম্যাচে 30 রান করি তাহলে আমি নেক্সট সিরিজে সিলেক্টেড। এটা একটা ভাইব ছিল। তো যখন আমি প্রথম 3-4 বছর 5 বছর এটার মধ্যে ছিলাম, তখন আমার টার্গেটই ছিল কিন্তু ভাই 30-40 কোনোভাবে, আর 50 যদি করে দিই তাহলে তো নেক্সট 2 সিরিজেস ফাইনাল, পুরো বছর ফাইনাল। ওই ট্রেন্ডটাকে আস্তে 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 চেঞ্জ করে ওই 100-র দিকে নিয়ে যাওয়া, সিরিজে 2টা 50 করা বা একটা 100 করা। এখন আমার মনে হয় যে 50 করলে যে আগে যে পরিমাণ, আজ থেকে 10-15 বছর আগে যে পরিমাণ হ্যাপি হতো একটা প্লেয়ার, আজকে ওই 50 করলে প্রবলি ওই হ্যাপিনেসটা থাকে না, আজকে হয়তো 100 করলে ওই হ্যাপিনেসটা থাকে। তো এই জিনিসগুলো আস্তে আস্তে সব চেঞ্জ হয়েছে। আমি ফরচুনেটলি বা আনফরচুনেটলি যেটাই বলেন, আমরা ওই জেনারেশন থেকে যেখানে আমি 30 রান করলে হিরো থেকে 50 রান, 50 রান থেকে 100 রান, আমি তিনোটা দেখেছি। আমার সাথে যারা আমার কালিগরা ছিল ওনারা তিনোটা দেখেছেন। এখন যারা ন্যাশনাল টিমে আসবেন তখন তাদের জন্য কিন্তু এখন এই জিনিসটা সেট করা যে না 50 বা 100 ইজ আ মাইলস্টোন, বাট আমি যে সময় ছিলাম ওটা 30 রান ওয়াজ আ মাইলস্টোন। সো এই জিনিসগুলো অটোমেটিকলি আস্তে আস্তে করে চেঞ্জ হয়। সেমভাবে ফুড হ্যাবিট, ফিটনেস, আপনি যদি এখন ন্যাশনাল টিমে দেখেন মেজরিটি অফ দ্য প্লেয়ার তারা তাদের মেনটেনেন্স করে। আপনি যদি কোনো সময় টিম হোটেলে থাকার সুযোগ হয়,
আপনি যদি অফ ডেতে জিমে যান সকাল থেকে, দেখবেন যে নিজের সময় নিজেরা এসে তাদের নিজের কাজ করে তারা চলে যাচ্ছে। তো এই রিয়েলাইজেশনটা কিন্তু অনেক বছর পর হলেও বাংলাদেশ ক্রিকেটে আসছে। আর এই রিয়েলাইজেশনটা খালি ন্যাশনাল টিমে নাই, কিন্তু এখন অনেক ডোমেস্টিক টিমে অনেক ডোমেস্টিক প্লেয়াররাও কিন্তু করছে। আনফর্চুনেটলি আমরা এই জিনিসটাকে এভাবে করে প্রচার করি না। আমাদের প্লেয়ার 2-3 জন প্লেয়ার হাঁস খেতে গেছে, এখন এটা নিয়েও একটা বিশাল নিউজ করে দিছে যে অমুক দেশে অমুক প্লেয়ার ভাত খায় না, আমাদের দেখে এখানে প্লেয়ার হাঁস খাচ্ছে। হাঁস খাইতেই পারে ভাই, হাঁস তো খাইতেই পারে, কিন্তু মেজরিটি অফ দ্য টাইম তারা কি তাদের জিনিসটা মেনটেন করতেছে না কি, এটা হলো কোয়েশ্চেন। অ্যান্ড ওরা যদি ওই জিনিসটা মেনটেন করে থাকে তাহলে ওই দিন যায় হাঁস খাওয়াটা কোনো ব্যাপার না। এখন আরেকজন কি করছে না করছে তো ইন্টারভিউতে এসে বলছে, জি, ও যে কোনো সময় যায় একটা ওটা খায় না, এটা তো সম্ভব না। সো আমি যা দেখি এখন, যে ধরেন মুশফিক নিজেকে প্রচণ্ড ভালোভাবে মেনটেন করেছে, তার মানে কি ও কি কোনো সময় তার মন পছন্দের খাওয়া খায় না? খায়, অবশ্যই খায়, বাট মেজরিটি অফ দ্য টাইম সে ফিটনেস, খাওয়া দাওয়া এগুলো মেনটেন করে। আর আমার কাছে মনে হয় যে মেজরিটি অফ দ্য প্লেয়ার, আমি সবাইকে বলবো না, মেজরিটি অফ দ্য প্লেয়ার্স এখন এই জিনিসটা মেনটেন করে। আজ থেকে 5 বছর পর এই জিনিসটা আরও প্রফেশনালিজম এসে যাবে। আমি মাঝে মাঝে দেখে হাসতাম যখন ধরেন আমি ন্যাশনাল লিগ খেলি, এখনো ন্যাশনাল লিগে আপনারা ক্রাইটেরিয়া দিয়ে রেখেছেন যে ইয়ো টেস্টে অত না করলে, বা এখন যে ওই 2 কিলোমিটার রান আসছে এত মিনিটের মধ্যে যদি আপনি না করেন তাহলে আপনি ন্যাশনাল লিগ খেলতে পারবেন না, ফেল হয়ে যাবেন, রাইট? 1-2 জন তো ফেলও হয়েছে। ওই টুর্নামেন্টে লাঞ্চে কি দিচ্ছেন আপনারা? সাদা ভাত, গরুর মাংস, ফ্রাইড ফিশ। আপনারা ক্রাইটেরিয়া সেট করেন যে এটার মধ্যে ফিটনেসে না আসলে আপনাদেরকে বাদ দেওয়া হবে। আবার ওই যে টুর্নামেন্টের লাঞ্চে যায় তো আপনারা এটা সার্ভ করেন। তো প্রফেশনালিজম অ্যাকচুয়ালি 2 সাইড থেকেই আসতে হবে, প্লেয়ারদের তরফ থেকে আসতে হবে, ক্রিকেট বোর্ডের তরফ থেকেও আসতে হবে। আমরা যদি 2015 থেকে 18-19 পর্যন্ত বলি, এই সময়টাতে আমাদের যে সাকসেস আসছে, আমার মনে হয় না এর আগের পরে ক্রিকেট হিস্ট্রিতে এগুলো ছিল। কিন্তু এখন আমরা আবার দেখতেছি যে আমরা আবার ওখান থেকে পিছিয়ে যাচ্ছি, আবার সরে যাচ্ছি। এই সরে যাওয়ার পেছনে বা এই যে আবার পেছন দিকে হাঁটা শুরু করছে, এইটার কারণটা কি? দেখেন, একটা অবশ্যই আপনার কিছু ইম্পর্টেন্ট পজিশনের ইম্পর্টেন্ট প্লেয়ারদের তারা এখন টিমে নাই। তো এই ট্রানজ্যাকশন একটু সময় লাগবে আমার কাছে মনে হয়, একটু কয়েকটা দিন সময়। এখন যারা আসতেছে তারাও অসম্ভব ইয়াং, বাট দে আর ভেরি ট্যালেন্টেড ইন মাই আইস। আমার কাছে মনে হয় দে আর এক্সট্রিমলি ট্যালেন্টেড। বাট এখানে এই জিনিসটা যেরকম না হয়, এটার জন্য কিন্তু একটা লম্বা সময় লং টার্ম প্ল্যানিংয়ের দরকার হয়। এই প্ল্যানিংটা কারা করে? প্ল্যানিংটা করে ক্রিকেট বোর্ড। এখন ওই প্ল্যানিংটা যদি এখন এই ক্রিকেট বোর্ড বলেন বা আগের যারা ক্রিকেট বোর্ড ছিলেন তাদেরকে বলেন, আমার কাছে মনে হয় ওই জায়গায় ওনারা আরেকটু বেটার কাজ করতে পারতেন। এখন যে ক্রিকেট বোর্ড তো এখন মাত্র ওনারা আসছেন, ওনাদের বিষয়ে তো আমি এই কথা বলতে পারি না। আগের ক্রিকেট বোর্ডের কথা আমি এটা বলতে পারি যে ওনারা যদি আরেকটু বেটার প্রিপেয়ার থাকতেন তাহলে এই জিনিসটা হয়তো বা এতটা ডিফিকাল্টিজ হইতো না। সেকেন্ডলি আমার কাছে মনে হয় যে এখনও বাংলাদেশ ক্রিকেটে অনেক ইম্পর্টেন্ট কাজ করা বাকি, অনেক ইম্পর্টেন্ট কাজ করা বাকি। আমি আবারও বললাম যে আপনি কনফারেন্স ডাকতেছেন, আপনি এটা ডাকতেছেন, ইউ টেল মি হাউ ইজ দিস গোয়িং টু হেল্প বাংলাদেশ ক্রিকেট? হ্যাঁ, আপনি টিভিতে শুনতে বা মিডিয়াতে দেখতে ভালো লাগতে পারে, বাট এন্ড অফ দ্য ডে আমরা কী চাই? একটা প্লেয়ারের ইমপ্রুভমেন্ট, একটা প্লেয়ার ভালো খেলবে, রেজাল্ট আসবে, ওটা করার জন্য আপনারা কি করছেন এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। এখন আমি আল্লাহ যদি কোনো সময় আমাকে ওই সুযোগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সার্ভ করার, আমি আমার আইডিয়াসগুলো আছে, যে জিনিসগুলো আমার মধ্যে আছে, আমি চেষ্টা করব এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করার জন্য। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কী ভাই, আমি সবসময় এই জিনিসটা নিজে ফিল করি, আর নট নেসেসারিলি যে আমার কথাটাই সঠিক বা আমার কথাটাই রাইট, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা জিনিস সার্ভ করার একটা সঠিক সময় থাকে বা সঠিক বয়স থাকে। ধরেন আমি আজকে মডার্ন ডে ক্রিকেটের ব্যাপারে একটা আইডিয়া রাখি যে হ্যাঁ ঠিক আছে, এটা এভাবে হইতে পারে বা এভাবে হইতে পারে, বিকজ আমি রিসেন্টলি ক্রিকেট ছেড়েছি, হয়তো বা আমি নেক্সট 5 বছর 10 বছর পর্যন্ত আমি এটা ম্যানেজ করতে পারবো। বাট আজ থেকে 20 বছর পর যদি আমি ফর এক্সাম্পল ক্রিকেট বোর্ডে আসি, তাহলে নট নেসেসারিলি যে আমি ভালো আইডিয়াস নিয়ে আসবো, তখন হয়তো বা ক্রিকেট আরও ফাস্ট হয়ে যাবে। রাইট।
ক্রিকেট হয়তো বা অন্যদিকে চলে যাবে, যেটা আমি নিজে ব্যক্তিগতভাবে ফিল করিনি। তো তখন হয়তো বা আমার ইম্পর্টেন্সটা বা আমি যে কন্ট্রিবিউট করতে পারি ওই কন্ট্রিবিউট আমি ওই সময় করতে পারবো না। তো এই কারণে আমি একটা কথা বলি যে যারা 15, 20, 30 বছর ধরে এটার সাথেই বসে আছেন, তাদেরও সঠিক সময় চেঞ্জ হয়ে নতুনদেরকে সুযোগ দেওয়া। বিকজ থিঙ্কিং চেঞ্জ হয়, ক্রিকেটের সব কিছু নতুন নতুন চেঞ্জ হয়। আপনি দেখেন আজকে আইসিসির চেয়ারম্যান হলো একজন 35-36 বছরের একজন ব্যক্তি। সব কিছুতে যে আপনার অভিজ্ঞতা লাগে তা না, ইন্টেনশনটা অনেক বেশি বড় ম্যাটার করে, আমার কাছে এটা মনে হয়। সো রাইট মানুষ রাইট সময় আসাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। দিস ইজ হোয়াট আই ফিল, নট নেসেসারিলি যে আই এম দ্য রাইট পারসন। আমি রাইট পারসন নাও হতে পারি, আমার চেয়ে ভালো অন্য কেউ হতে পারে, বাট ওই জিনিসগুলো কাজে লাগানো ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিকজ ফর এক্সাম্পল আমি যদি 90s-এ খেলতাম, তাহলে আমার মেন্টালিটি 90s-এর মতো হইতো যে হ্যাঁ ঠিক আছে আমাদের সময় এটা হইতো এটা হইতো। আমি যদি 2000s-এ খেলতাম বা এখন 2020 সালে খেলতাম, তাহলে আমি অন্যভাবে চিন্তা করবো। সো আমার কাছে মনে হয় যে আমাদের বাংলাদেশের ক্রিকেটের জন্য এই জিনিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে মডার্ন ডে চিন্তা করা, মডার্ন ডে জিনিসপত্র আনা। আপনি মিনি বিসিবি বানাতে চাচ্ছেন বিভিন্ন বাংলাদেশে, বানান, তাতে কোনো সমস্যা নেই। আপনি ইফ দ্যাট ইজ গুড ফর ক্রিকেট, ডু ইট। বাট দের আর মোর ইম্পর্টেন্ট থিংস আমাদের জন্য। আমাদের ফ্যাসিলিটিস করতে হবে, আমাদের প্লেয়ারদেরকে সুযোগ করে দিতে হবে যে তারা এই জায়গার থেকে এই জায়গায় কেমনে আসতে পারে। এই জিনিসগুলো যদি আমরা না করতে পারি, এই মিটিংস কনফারেন্স মিনি ক্রিকেট বোর্ড করে কি করবেন যদি ক্রিকেটই ইমপ্রুভ না হয়? অনেক ধরনের ক্রিকেটারের সঙ্গে আপনি মিশেছেন, সব দেশেই আপনি যতগুলো প্লেইং নেশনস আছে সবগুলোতে আপনি খেলেছেন। কি পার্থক্যটা দেখেন? মানে অনেকগুলো পার্থক্য নিশ্চয়ই আছে, আমরা একটু কি ডিফারেন্সগুলো দেখতে চাই, শুনতে চাই আপনার কাছ থেকে। আর আমাদের দেশের ক্রিকেটাররা কোন কোন ফ্যাসিলিটিসগুলো আসলে পাচ্ছে না? সবচেয়ে বড় পার্থক্য থিঙ্কিং। আমার কাছে টেকনিক বলেন, একটা প্লেয়ারের অ্যাবিলিটি বলেন, এটার খুব বড় পার্থক্য আমি ফিল করি না যে ম্যাসিভ অনেক বড় গ্যাপ আছে, তা না। আমার কাছে মনে হয় ইজ দ্য থিঙ্কিং। ওরা কীভাবে চিন্তা করে বা কীভাবে একটা গেমকে অ্যাপ্রোচ করে, বা গেম অ্যাওয়ারনেস বলেন, বা একটা ক্রাঞ্চ সিচুয়েশনে হাউ দে হ্যান্ডেল দেমসেলফ, দিজ আর দ্য মেজর ডিফারেন্স। এটা আমি ফিল করতাম। হয়তোবা একটা প্রেশার আসলো একটা গেমের মধ্যে, আমি হয়তো বললাম ওই প্রেশারের পরে একটা শট খেলে দিলাম, বাট প্রবাবলি অন্যরা যারা আমার চেয়ে বেটার, ওরা আরও 3টা বল সময় বেশি নিত বা 2টা বল সময় বেশি নিত। এই ডিফারেন্সগুলো আমার কাছে মনে হয় যে অন্যদের সাথে। আর ফেসিলিটিস ওয়াইজ থেকে ভাই আমি কথাটা ওই ডিউরিং ইলেকশনও বলেছি, আমি আবারও এখনও বললাম যে আপনারা সবই করতেছেন। আপনারা এই কনফারেন্স 25তম অ্যানিভার্সারি পালন করতেছেন, সবই করতেছেন, আমি সবই বুঝলাম, হ্যাঁ সব কিছুই করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আজকে যদি একটা অ্যাভারেজ ক্রিকেটার নিজেকে একটা ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার করতে চায়, তো করার জন্য প্রথম হলো তার ইচ্ছা, সেকেন্ড হলো তাকে তো ওই ফ্যাসিলিটিসও আপনি ক্রিয়েট করে দিতে হবে। আপনার কাছে কি মনে হয় যে আমাদের যে ইনডোর আছে, যা আমাদের যে একাডেমিক গ্রাউন্ড আছে, ওখানে একজন ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার তৈরি হতে পারবে বা তৈরি হওয়ার ওই ফ্যাসিলিটিস আমাদের আছে? নাই। ক্রিকেট বোর্ডের কাজ কি? মেক শিওর প্লেয়ার গেটস অল দ্য ফ্যাসিলিটিস, মেক শিওর পুরো বাংলাদেশে অনেক কাজের মধ্যে এটা কয়েকটা কাজ, আমি জাস্ট কয়েকটা কাজেরই কথা বলি, যে ওরা সব ধরনের সুযোগ সুবিধা পায়। আপনি চাচ্ছেন বাংলাদেশ ইন্ডিয়াকে হারাবে, শ্রীলঙ্কাকে হারাবে, পাকিস্তানকে হারাবে, সাউথ আফ্রিকাকে হারাবে, বাট আপনাকে তো ওই ব্যবস্থাও তাদেরকে করে দিতে হবে। যেখানে একটা ছেলে, আমি একটা জিনিস বলি, মানে ধরেন আপনি একটা জিমে যাবেন, যেখানে আপনি মশা দেখবেন, তেলাপোকা দেখবেন, ইঁদুর দৌড়াচ্ছে এখানে দেখবেন, ওখানে যায় জিম করা আর আপনি একটা ভালো ফ্যাসিলিটি যেখানে খুব সুন্দরভাবে ম্যানেজ করা জিমে করার মধ্যে পার্থক্য আছে। কিন্তু যখন ওই ছেলেটা ওই এনভায়রনমেন্টে যাবে, ও কিন্তু আরও হয়তো বা 5% বেশি এক্সট্রা দিয়ে কাজ করতে পারবে। কিন্তু ও এমন একটা জায়গায় যাচ্ছে যেখানে ইঁদুর ঘুরাচ্ছে, তেলাপোকা ঘুরতেছে, মশা ঘুরতেছে, ও কিন্তু ধরেন চাইলেও অনেক কিছু করতে পারবে না। সো ইউ হ্যাভ টু গিভ দেম দ্য বেস্ট অফ দ্য বেস্ট ফ্যাসিলিটিস। আমি এই কথাটা কেন বলি বারে বলে, যদি আমরা কেপেবল না হইতাম, ইফ বিসিবি ওয়াজ নট কেপেবল এনাফ, তাহলে আমি এটা চাহিদাও করতাম না, বলতাম জি। বাট আমরা তো কেপেবল, আমরা বেকার কাজে সব টাকা খরচ করতে দাঁড়ায় আছি, বাট যেটা দরকার এই মুহূর্তে ওটার পিছনে আমাদের কোনো চিন্তাধারা নেই।
আপনি কি মনে করেন বাংলাদেশের ন্যাশনাল টিমের ক্রিকেটাররা এবং ন্যাশনাল টিমের বাইরে যারা আছেন এরা মানে বোর্ডের কাছ থেকে কেমন ট্রিটমেন্টটা পায়? অ্যাজ এ ক্রিকেটার যেমন ট্রিটমেন্ট পাওয়া উচিত তেমন ট্রিটমেন্টটা কি তারা পান কিনা? দেখেন, এটা অ্যাকচুয়ালি আমি বলাটা আই এম নট দ্য রাইট পারসন টু সে দিস, বিকজ আমি সবসময় ভালো ট্রিটমেন্ট পেয়েছি। আমি হয়তোবা আমি কোনো কিছু চেয়েছি, আমি সাথে সাথে পেয়ে গেছি। বাট এই প্রশ্নটা আপনি করা উচিত হলো একটা ডোমেস্টিক ক্রিকেটারকে, বা এমন একজন ক্রিকেটারকে যে ন্যাশনাল টিমের রেগুলার ছিল না, তারা কি সেম ব্যবহার পেয়েছে কি পায়নি। যদি তারা না পেয়ে থাকে বা তারা আমার মতো ফ্যাসিলিটিস যদি না পেয়ে থাকে, তাহলে দ্যাট ইজ রং। আল্লাহ আমাকে নাম দিয়ে দিয়েছে, এটা হয়ে গেছে। আমি যদি বলতাম যে আমি অমুকে যে ব্যাটিং করব, আমি পেয়ে যেতাম, আমি অমুক দিন ওই বলার দরকার আমি পেয়ে যেতাম, তো আমি জিনিসটা বলাটা ইট ইজ নট ফেয়ার অন আদার্স। সো ইটস বেটার যদি আপনি ওদেরকে প্রশ্নটা করেন। আচ্ছা তামিম ভাই, আমরা ডোমেস্টিক ক্রিকেট নিয়ে আমরা একেবারে মানে রাফলি বলে ফেলি আর কি, যে ডোমেস্টিক ক্রিকেট আর ইন্টারন্যাশনাল ক্রিকেটের স্ট্যান্ডার্ডটাতে অনেক গ্যাপ। এই গ্যাপটা কী কারণে সেটা আমি একটু মানে একেবারে ভেতরের ইয়েগুলো আপনার কাছ থেকে জানতে চাই। আমরা তো থরলি বলে ফেলি আর কি, বাট মানে গ্যাপটা আসলে কিসে কিসে হচ্ছে এই ডিফারেন্সগুলো অনেক বড় করে ফেলে? ইন্টারন্যাশনাল ক্রিকেট আর ডোমেস্টিক ক্রিকেটে পৃথিবীর সব জায়গায় গ্যাপ আছে। কোনো জায়গায় 18-20, কোনো জায়গায় 15-20 গ্যাপ আছে সব জায়গায়। এখন কম্পিটিটিভনেস করতে হইলে আপনি কেমনে কম্পিটিটিভনেস করতে পারেন বাংলাদেশ ক্রিকেটে? ঠিক আছে, আপনি জানেন যে ক্রিকেটের সাথে ফাইন্যান্সিয়াল একটা অনেকভাবে ইনভলভড। হ্যাঁ, প্লেয়াররা খেলে, কষ্ট করে, ওরা টাকা পয়সা পায়, দ্যার ইজ নাথিং রং। দো এটা নিয়ে সবার অনেক মাথা ব্যথা, কেন এত টাকা পাচ্ছে। হ্যাঁ, বাট ইন মাই এজ দের ইজ নাথিং রং। এখন ডোমেস্টিকলি আপনি যদি দেখতেছেন অ্যাজ আ বোর্ড যে ফাইন, আমরা যেভাবে করে এক্সপেক্ট করি ওই লেভেলে খেলা হচ্ছে না, আপনি ইনসেন্টিভ দেওয়া শুরু করেন। ইউ মেক শিওর ফ্রম ইয়োর সাইড একটা ম্যাচ ফি হলো ফর এক্সাম্পল 10,000 টাকা, আপনি 1 লাখ টাকা করে দেন। দেন আপনি 1 লাখ টাকা করে দিবেন ঠিকই, কিন্তু তারপরে সাথে আরও 5টা ক্রাইটেরিয়া সেট করে দেন যে ওই টিমে ঢুকতে হলে তোমার এইসব জিনিস পাস করতে হবে, ওয়েদার ইট ইজ ফিটনেস, ওয়েদার ইট ইজ পারফরমেন্স, ওয়েদার ইট ইজ হোয়াট অ্যান্ড হোয়াট। তো তখন ওই ছেলেটা এগুলো সব পার করে এসে ওখানে খেলবে, কম্পিটিটিভনেস এমনি বেড়ে যাবে। কেন ও চিন্তা করবে যে এখানে এসে আমি ফাইন্যান্সিয়ালি আমি হেল্পফুল হচ্ছে বা ফাইন্যান্সিয়ালি আমি সর্টেড, আমি তো এই জায়গা ছাড়তে পারি না। তো এই জায়গায় যদি না ছাড়তে হয় তাহলে আমার কি কি করতে হবে? মেক শিওর আই এম ফিট, মেক শিওর আই এম পারফর্মিং, মেক শিওর আই এম ডুইং অল দ্য রাইট থিংস। সো আমি যদি এই জায়গায় ঠিক থাকি তাহলে আমার ফ্যামিলিও ঠিক থাকবে, আর আমার যদি এই জায়গায় থাকতে হয় তাহলে আমার একটা সার্টেন স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। সো আপনার অ্যাজ এ বোর্ড হিসাবে আপনি কি করতে পারেন? আপনি এইসব ধরনের ইনসেন্টিভ দিতে পারেন প্লেয়ারদেরকে, আর প্লেয়ারদের কাজ হলো ওই ইনসেন্টিভগুলো নিয়ে আপনি বাসায় বসে থেকে তো আর নেবেন না, তখন কিন্তু চ্যালেঞ্জেস অনেক বেড়ে যাবে। কারণ আমি ইনসেন্টিভ দিব ঠিকই, কিন্তু সাথে 5টা শর্তও রেখে দিব যে তুমি সবই পাবা, কিন্তু এগুলো তোমার ঠিক করতে হবে। তো তখন একজনের সাথে একজনের হেলদি কম্পিটিশন, একজনের সাথে একজনের একটা সার্টেন স্ট্যান্ডার্ড মেনটেন করে অটোমেটিকলি বাড়বে। আমার মনে হয় এই টিমের প্লেয়াররা সবাই জানে যে এখন তারা যে লেভেল আছে তাদের এই লেভেল থেকে আরও অনেক বেটার হইতে হবে যদি পুরো ওয়ার্ল্ড ক্রিকেটে তাদের ওই কম্পিটটা করতে হয়, এটাও তারা বুঝে। সো আমার মনে হয় অনেক সময় রাইট গাইডেন্সটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, টু হ্যাভ দ্য রাইট কোচেস, টু হ্যাভ দ্য রাইট পিপল ইন দ্য ম্যানেজমেন্ট, ইট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। নট অলওয়েজ বিগ নেমস আর গুড ফর ইয়োর টিম। সবসময় কিন্তু বড় নাম যে আপনার টিমের জন্যই ভালো হবে এটা কোথাও লেখা নেই, বা আবার এটাও কোথাও লেখা নেই যে ছোট নামই সবসময় ভালো হবে। আপনার টিমের জন্য আপনার টিমের কি ক্যারেক্টার, এখন আজকে বাংলাদেশ টিমের যে ক্যারেক্টার, আজ থেকে 10 বছর আগে বাংলাদেশ টিমের ক্যারেক্টার আরেক রকম ছিল, আমরা যখন খেলছিলাম তখন আরেক রকম ছিল। আজকে এই মুহূর্তে কোন ধরনের কোন মেথডের কোচগুলা দরকার বাংলাদেশে, এটা বোঝা আর পিক করাটাও ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই বোঝার ক্যাপাসিটি কয়জনের আছে এটা নিয়ে আমার ডাউট আছে, বাট এই জিনিসটা যদি আপনারা না বুঝেন, ফর এক্সাম্পল আমি আপনাকে বলি, আজকে যদি আমি, সাকিব, মাশরাফি, মুশফিক, রিয়াদ, সাথে আরও যারা ছিলেন ওরা যদি এখনও যদি খেলতো, তাহলে আমার কাছে মনে হয় যে এমন একজন কোচ থাকা উচিত ছিল যে তার ম্যান ম্যানেজমেন্ট খুব ভালো, সে সবাইকে একটা মেন্টাল ভালো স্পেসে রাখতে চায়। এই ধরনের যদি কোনো কোচ থাকেন, প্রত্যেকটা কোচের তো নিজস্ব একটা অ্যাবিলিটি থাকে, রাইট? এই ধরনের যদি কোনো কোচ থাকে তাহলে এই টিমের সাকসেসটা হওয়ার চান্সেস বেশি, বিকজ নতুন করে এদেরকে কোনো কিছু শেখানোর নাই।
তারা ব্যক্তিগতভাবে নিজেরা নিজেদেরকে ইমপ্রুভ করার জন্য যা করার করতেছে, বাট নতুন করে হাত ধরে এদেরকে শেখানোর কিছু নাই, বিকজ এরা অলরেডি তাদের জীবনে 17, 18, 19 বছর ক্রিকেট খেলে ফেলছে। এদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্টটা কি, এই টিমের জন্য এদের মেন্টালি কেমনে খুশি রাখা যায়, একটা সুন্দর ম্যানেজমেন্ট কেমনে করা যায়, ওই সময়ের জন্য ওই ধরনের কোচটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন যদি আপনি দেখেন, এখন কিন্তু ম্যাক্সিমাম ইয়াং ছেলেরা, এখনকার সময় যদি এমন কোনো কোচ থাকে যারা অনেক হ্যান্ডস অন, যারা ধরেন ব্যাট ধরে দেখাবে বা এটা করবে ওটা করবে, দিস ইজ মোর নেসেসারি নাও। এখন টিমে যদি দরকার হয় যে একটা স্ট্রিক্ট ক্যারেক্টার, এরা যদি টিমের জন্য ভালো হয়, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি বলতেছি না যে এটাই হইতে হবে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে এটা করতে হবে। এই জিনিসটা বোঝা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে আপনার টিমের এই মুহূর্তে অবস্থানটা কি, এই মুহূর্তে আপনার টিমের নিডসটা কি। আমরা আনফর্চুনেটলি অমুক জায়গায় অমুক বড় নাম পাইছি নিয়ে আসি, মিডিয়া খুশি, পাবলিক খুশি, আমার অবস্থান ভালো, আমরা এই কাজ করি। কিন্তু আপনার এই জিনিসটা যতদিন আপনি রিয়েলাইজেশনটা আসবে না যে এই মুহূর্তে আমার টিমের ক্যারেক্টারটা এরকম, আমার জন্য এই 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 মানুষগুলো যদি আমি ফিট ইন করি, তাহলে আমার টিমটাকে আগে নিয়ে যেতে পারবে। আজ থেকে 3 বছর পর যখন এই টিমই যখন থাকবে, তখন এই মানুষগুলো চলে যাবে, আরেক সেট আপ আসবে, ওই 3 বছর থেকে আরেকটা স্টেপ উঠায় কেমনে নিয়ে যেতে পারে। সো এই থিঙ্কিংগুলো যতদিন আসবে না মানুষের মধ্যে, বা এই থিঙ্কিংয়ের ক্যাপাসিটি যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আমি বলবো ওই দায়িত্ব আপনারা নিয়েন না। আচ্ছা ভাই, আপনারা যখন খেলতেন আপনারা কি সাজেশনগুলো দিতেন কিনা যে কোচ? একটা সময়, হ্যাঁ, একটা সময় আমরা বলতাম যে আমাদের এরকম ব্যাটিং কোচ দরকার, বা এরকম একজন স্পিন বোলিং কোচ দরকার, কি দরকার না, তো এটা নিয়ে কম বেশি আমাদের কথা হইতো। আপনারা পেতেন কিনা? দেখেন, আমি আবারও বললাম যে আমরা 3, 4 জন 5 জনের কথা আমার কাছে মনে হয় যথেষ্ট মূল্যায়ন দেওয়া হয়েছে। ওই সময় বোর্ড ডিরেক্টর বা বোর্ড প্রেসিডেন্ট যারাই থাকেন না কেন, যদি আমরা কোনো কিছু রিকোয়েস্ট করেছি একসাথে, আমার কাছে মনে হয় মেজরিটি অফ দেম তারা আমাদের কথা শুনেছে। হ্যাঁ, তাদের সাথে বিভিন্ন সময় যায়, একটা সময় যায় হয়তো বা ব্যক্তির সমস্যা হইতে পারে, বাট টিমের ক্ষেত্রে যদি কোনো কিছু চাওয়া বা এটা করা, সব বলবো না যে প্রত্যেকটা জিনিস ফুলফিল হয়েছে, বাট মেজরিটি অফ দেম হয়েছে। মানে আপনি আপনার ক্রিকেট ক্যারিয়ারে সবচেয়ে মানে বেস্ট কোচ কাকে পেয়েছিলেন যে হচ্ছে এই ধরনের বিষয়গুলো বুঝতো, মানে শুধুমাত্র টেকনিক্যাল বিষয়গুলো তো না, অবশ্যই সাইকোলজি বুঝতে পারছেন? দেখেন, এটা কিন্তু ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আজ থেকে 15 বছর আগে যে কোচটা ছিলেন, ওই সময় ওই কোচটাকে আমার খুব পছন্দ হয়েছে, আমার কাছে মনে হয়েছে ওই সময় সেরা। ওই সময় কারণ ওই সময় আমিও ওই ধরনের প্লেয়ার ছিলাম, ওর থেকে অনেক কিছু আমার শিখেছি আর শিকার ছিল। ধরেন ফর এক্সাম্পল, ওকে যদি আপনি এখন নিয়ে আসেন, নট নেসেসারিলি যে এখন সে ভালো হবে। আমি যে কথাটা আমি আপনাকে ফার্স্টে বললাম যে আজ থেকে 10 বছরের জন্য হয়তো বা আমি ভালো, 10 বছরের পর আমি ভালো নাও হইতে পারি, বিকজ ক্রিকেট মুভস, ঠিক তো? তো বিভিন্ন সময় বিভিন্ন জন ভালো ছিলেন। এই জিনিসটা যদি একটা নাম বলে দেওয়া যে সেই বেস্ট কোচ ছিলেন, এটা আমার কাছে মনে হয় ইনজাস্টিস টুয়ার্ডস আদার্স। হাতুরা সিং যখন 14 সালে আসছেন, আমার কাছে মনে হয় ওই সময়ের জন্য আমাদের টিমের জন্য হি ওয়াজ দ্য বেস্ট ক্যান্ডিডেট, একদম অ্যাবসলুটলি। এটাতে তার অনেক সমস্যা ছিল, ওই সমস্যা আমার মধ্যেও ছিল, আরেকজনের মধ্যেও ছিল, বাট ওই মুহূর্তের জন্য যেটা আমাদের টিমের জন্য দরকার ছিল, আমার কাছে মনে হয় সে ফুলফিল করেছে। জেমি সিডেন্স যখন ফার্স্টে এসেছিলেন, তখন ওই মুহূর্তের জন্য যেটা দরকার ছিল এটা তার মধ্যে ছিল। রাসেল ডোমিঙ্গো যখন ছিলেন, ওই টিমের জন্য যে মুহূর্তে দরকার ছিল হ্যাঁ, এর মধ্যেও ভালো খারাপ তো থাকে, বাট আমার কাছে মনে হয় যে কিছু কিছু ইন্ডিভিজুয়াল, আমি যাদের নাম আপনাকে বললাম, ওই টাইমের জন্য দে ওয়ার ভেরি ভেরি গুড। স্টিভ রোডস সেম, অবশ্যই উনি খুব বেশি সময় আমার মনে হয় না ছিলেন, হ্যাঁ, বাট এগেইন ওই টিমের মধ্যে যা ছিল, আমার কাছে মনে হয় যে হি ডিড আ গুড জব অ্যাজ ওয়েল। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে হয়তো বা আর একটু বেশি এক্সপেক্ট করতে পারি। আর আমি একটা জিনিস সবসময় ফিল করি কি ভাই, যে আনফর্চুনেটলি আমাদের দেশে এই জিনিসটা অনেক বেশি হয়। হাতুরা সিং এর সাথে হয়তো বা লাস্ট টাইমে আমার সম্পর্কটা খুব বেশি একটা ভালো ছিল না, অ্যান্ড নট নেসেসারিলি যে সে খারাপ, আমার সাথে তার সম্পর্ক ভালো না থাকতে পারে, বাট বাকি 5 জনের সাথে তো থাকতেই পারে। সো আনফর্চুনেটলি আমরা কি করি, যখন একটা জিনিস এরকম হয়, আমরা এমন করে জিনিসটাকে প্রেজেন্ট করি যে জিনিসটাই খারাপ, ঠিক না? সো আমি একটা দুটা কোচ এরকমও আছে আমার এই ক্যারিয়ারে, যার সাথে আমার সম্পর্ক ভালো ছিল না বা আমি এনজয় করি নাই,
দ্যাট ডাজন্ট মিন যে সে কোচ খারাপ ছিল, সে হয়তো বা আরো 5 জনের জন্য ভালো। হাথুরু সিং এর সঙ্গে এমনিতে কি ম্যাক্সিমাম ক্রিকেটারদের সমস্যা হতো বা এই ধরনের কিছু ছিল? এটা আমার বেশি করা ছিলেন? আমার কাছে মনে হয় যে না, দেখেন ভালো খারাপ মিলেই তো সব কিছু। হ্যাঁ, এটা আমার মনে হয় যে এটা আমার এখন যেহেতু উনি নাই এই দেশে, আমার মনে হয় না এটা আমার বলা উচিত হবে, স্পেশালি তার সেকেন্ড টার্মটা নিয়ে। বাট প্রথম টার্মে কি তার সাথে অন্য প্লেয়ারদের কি সমস্যা নেই হয়েছে, বাট উনি তো সাকসেসফুলও ছিলেন। সো আমার কাছে যেটা মনে হয় যে ওই টার্মের জন্য উনি অতিরিক্ত ভালো ছিলেন। আমি ব্যক্তিগতভাবেও তার কাছ থেকে অনেক কিছু শিখেছি, আমি তার থেকে অনেক কিছু শিখেছি। আমাদের সম্পর্ক ভালোও হয়েছে, খুব ভালোও ছিল, ভালোও ছিল না, সব কিছু মিলেই তো। সো প্রত্যেকটা টার্মের জন্য আর প্রত্যেকটা ওই মুহূর্তের জন্য যেটা দরকার ছিল টিমের, আমার কাছে মনে হয় যারা যারা ছিলেন তারা ভালোই কাজ করেছেন। সো এখন এটা হলো খুব ক্রুশিয়াল একটা টাইম বাংলাদেশ ক্রিকেটের জন্য। এখন এই টিমের ক্যারেক্টারটা বুঝে যে কারা কারা রাইট ফিট, এই জিনিসটা যদি আপনি না করেন বা জাস্ট আপনি কাউকে ফেভার করার জন্য ঢুকাই দিলেন বা আপনার পছন্দের লোকরা আপনি ঢুকাই দিলেন বা একটা বড় নাম পাইলেন পৃথিবীতে, ওরে নিয়ে আসলেন, আই ডোন্ট থিঙ্ক দিস ইজ গোয়িং টু ওয়ার্ক। আপনি আজকে একটা জিনিস চিন্তা করেন, জনাথন ট্রট, জি, জনাথন ট্রটকে আজকে আমরা বড় কোচ বলি বিকজ অফ দ্য সাকসেস দ্যাট হি হ্যাড উইথ আফগানিস্তান। যখন আফগানিস্তান তাকে পিক করছিল, ক্রিকেটার হিসাবে সে অবশ্যই ভালো ছিলেন, বাট কোচ হিসাবে তো তার কোনো ট্র্যাক রেকর্ড ছিল না। রাইট, এক্স্যাক্টলি। তো ওই টিমের জন্য প্রবাবলি ওই কোচটা ওই মুহূর্তের জন্য বেস্ট ছিল দেখে আজকে এই রেজাল্টটা। আমাদেরও এই ধরনের চিন্তাটা করতে হবে। আমরা দেখছি যে বেশ কয়েকজন ক্রিকেটার এখানে আছেন যারা কিন্তু আপনাদের সঙ্গে খেলেছেন, অনেক বছর হয়ে গেছে, 10-12 বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন, এমন অনেকে এখনও ন্যাশনাল টিমেও আছেন। তাদেরকে কি আমাদের ইয়াং হিসেবে বিচার করা ঠিক হবে কিনা, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে যারা যেভাবে দলে আসছেন, আসার প্রসেসটা নিয়ে অনেক কথা হচ্ছে। যেমন ধরেন একজন ক্রিকেটারকে আমি বাদ দিলাম, তার পরিবর্তে আমি যাকে নিচ্ছি সেও কিন্তু পারফর্ম করে আসেনি, এই বাদ পড়ছে তাই আরেকজন ঢুকছে। এই প্রসেসটা নিয়ে একটু বলবেন, আর এই যারা আছেন তাদের অ্যাবিলিটি নিয়ে একটু বলবেন। আমার কাছে মনে হয় যে বাংলাদেশে এই যে শান্ত, লিটন, মিরাজ, তাসকিন, দে নট ইয়াং, দে সিনিয়র ক্রিকেটার্স। তারা 10 বছর হয়ে গেছে ভাই, তারা দে প্লেড আ লট অফ গেমস, সো দে নট ইয়াং। সো ওটা আপনি তানজিদ তামিমকে ইয়াং বলতে পারেন, হি ইজ ইয়াং বিকজ হি ইজ প্লেড হ্যান্ডফুল অফ গেমস, স্টিল হিজ এক্সপিরিয়েন্স এনাফ। আপনি ইমনকে, এক্স্যাক্টলি, ইমনকে আপনি ইয়াং বলতে পারেন। হ্যাঁ, তো ওই হৃদয় হ্যাজ প্লেড আ লট অফ গেমস, সো দে নট ইয়াং, ঠিক আছে। আর যে কথাটা আপনি বললেন যে ডোমেস্টিক সিলেকশন প্রসেস, আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে ওয়াইপটা বাইরে চলে, মিডিয়াতে চলে, আমরা সামহাও ওই দিকে একটু টেন্ট হয়ে যাই ডিউরিং সিলেকশন। রাইট, দ্যাট ইজ রং, দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং। এটা কোনোভাবেই হওয়া উচিত না। একটা জিনিস আপনি মনে রাখতে হবে, ওই বাংলাদেশ টিম 15, 20, 25, 30 জনের একটা টিম, যেটাকে বাংলাদেশে 18 কোটি মানুষ ওন করে, তাদের অপিনিয়ন, ভালোবাসা, রাগ সব কিছু ওই টিমের উপর দেখায়, ইটস কমপ্লিটলি ফাইন। ওই টিমের সাথে যারা ধরেন আরও 20-30 জন ইনভলভড আছে, তাদের মেন্টালিটি কিন্তু ওই 18 কোটি মানুষের মেন্টালিটির মতো হইতে পারে না, অবশ্যই না। 18 কোটি মানুষের চাহিদা হইলো প্রতি খেলায় 100, প্রতি খেলায় 5 উইকেট, আর যদি কেউ এটা না নিতে পারে বাজে। দ্যাট ইজ একটা ফ্যানের ইচ্ছা, ফ্যানরা তো চাবে সবাই সবসময় ভালো করে ভালোবাসা দিবে, এদের কারণেই তো আজকে আমরা। বাট যদি আমরাও ওদের মতো রিয়্যাক্ট করা শুরু করি, তাহলে কিন্তু আপনি একটা ক্রিকেটার বানাইতে পারবেন না। ক্রিকেটার বানাইতে হইলে কিন্তু আপনাকে ওই দায়িত্বটা দেওয়া হয়েছে, অ্যান্ড ওটার জন্য কত ওয়ার্ল্ডের ক্রিকেটার আছে না ভাই। ফর এক্সাম্পল আমি আপনি দিই সুরেশ রায়না, মনে আছে ভাই, যখন সে ফার্স্টে খেলতেছিল তখন ধোনির ব্যাকআপে একটা সময় যায় ওয়ান অফ দ্য টপ পারফর্মার্স রবীন্দ্র জাদেজা, একই কথা। এটা হলো একটা জিনিস যে ওই 50 জন যারাই ওই ইন্ডিয়ান টিমের সাথে ছিল বা পাকিস্তান বা অস্ট্রেলিয়া টিমের সাথে যারাই থাকে, ওদের চিন্তাধারা মেজরিটি অফ দ্য মানুষের চিন্তাধারার মতো ম্যাচ করতে হবে না। যদি আপনি কেপেবল, তাই আপনাকে ওখানে বসানো হয়েছে, আর আপনার চিন্তাধারা ওরকম থাকতে হবে। যদি আপনার কাছে মনে হয় যে কেউ 3টা শূন্য মারার পরও তার মধ্যে এবিলিটি আর ক্যাপাবিলিটি আছে, আপনি আরও তাকে 3টা সময় দেন, আরও 3টা সময় দেন, পুরো পৃথিবী এগেনস্টে চলে যাক, তাও আপনি দেন, বিকজ ইউ থিঙ্ক দ্যাট হি হ্যাজ দ্যাট এবিলিটি। বাট আনফর্চুনেটলি আমরা হলেও যার পিছনে বাংলাদেশের মানুষজন বা মিডিয়া বা এগুলো পড়ে যায়,
আমরাও ওই দিকে টিল্ট হয়ে যাই, দ্যাট ইজ রং। আমাদের ম্যাক্সিমাম ক্রিকেটার, আমি যদি সংখ্যাটা বলি, 83% ক্রিকেটার হচ্ছে 10টা টেস্ট খেলতে পারেননি। একটা দুইটা টেস্ট খেলেছেন, 5টা টেস্ট খেলেছেন, 9টা টেস্ট খেলেছেন, 10টা টেস্ট খেলেছেন, তারপর শেষ। আপনারা কয়েকজন হচ্ছে অনেক বেশি টেস্ট খেলেছেন, অনেক বেশি ওয়ানডে খেলেছেন, বা অনেক দিন ধরে সাস্টেন করেছেন, এবং ক্রিকেটারের সংখ্যা মাত্র 50 to 17%। এইটা কি একটা অপরিকল্পিত সিদ্ধান্ত হয়ে যায় কিনা, যে এই যে আমি একজনকে এনে দিলাম, ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডেবু করায় ফেললাম, একটা ক্যাপ দিয়ে দিলাম, পরের ম্যাচে বাদ, এক ম্যাচ খেলে বাদ হয়েছে 2020 সালের পরে এসে, এরকমও আছে আর কি এক্সাম্পল। সিলেকশন বলেন, প্ল্যানিং বলেন, একটা সেক্টরকে মিস করে যাচ্ছে বাংলাদেশ। আর এই সেক্টর থেকে যে একটা ভালো প্লেয়ার নতুন করে হইতে পারে না, এটা কিন্তু কোনো জায়গায় লেখা নেই। এই সেক্টরটা হইল যারা 10, 15, 20টা ম্যাচ খেলেছে, যাদের বয়স 33-34, তারা এখন ডোমেস্টিক লাস্ট 7-8 বছর ধরে খেলছেন, তাদেরকে কোনো সময় কনসিডারই করা হয় না। একটা এক্সাম্পল আমি আপনাকে দিই, নাইম ইসলাম। নাইম ভাইয়ের বয়স এখন হবে হলো কত হবে, 37-38 হবে, বাট উনি কিন্তু লাস্ট 10 বছর ধরে ন্যাশনাল টিমে নাই, ইফ আই এম নট রং, ঠিক না? এরকম 14 সালে মনে হয় লাস্ট খেলেছে। লাস্ট 10 বছর, 10 বছরে, লাস্ট 10 বছরের হিসাব যদি করি, 7 বছর সে ডোমেস্টিকের টপ পারফরমারদের মধ্যে একটা। আমরা যে এই সেক্টরকে, যে একটা ছেলে 35 বছর বয়সেও কামব্যাক করতে পারে ন্যাশনাল টিমে, এইটার কনসিডার করি না। এটা খুব ভুল একটা থিওরি আমার হিসাবে। বিকজ এখান থেকে তো আপনি দুইটা ভালো প্লেয়ার পেয়ে যেতে পারেন, যে যার প্রথম 10 ম্যাচ একদমই ভালো ছিল না, বাট সে যখন কামব্যাক করছে, তার পুরো ক্রিকেটিং ক্যারিয়ার চেঞ্জ হয়ে গেছে। হইতে পারে না, হইতে পারে না, বাট আমরা কি ওই সুযোগটা দিই? আমরা তো ওই সুযোগ দিই না। তুষার ইমরান সাহেব ছিলেন আমরা যখন খেলতেছিলাম, একটার পর একটা সেঞ্চুরি, একটার পর একটা সেঞ্চুরি, একটার পর একটা সেঞ্চুরি, 10,000 রানস, এতগুলো রান করছেন। আর ওই সময়ও তো বাংলাদেশ টিম এরকম না যে সব সিরিজ জিততেছিল, এরকম তো ছিল না, ঠিক না? তো আপনি ওনাকে সুযোগ দিতেই পারতেন, আরেকটা সুযোগ দিতে পারতেন, 3টা ম্যাচ দিতেন, দিয়ে দেখতেন যে ব্যক্তিটা কি করতেছে, বা 5টা ম্যাচ দিতেন। হ্যাঁ, যদি আপনার ওই সময় 5টা বিরাট কোহলি বাংলাদেশ টিমে থাকতো, তাহলে বুঝতে পারি, দরকার নেই। কিন্তু 5টা বিরাট কোহলি তো ছিল না আমাদের টিমে। তো এই কিছু কিছু জায়গায় আমাদের মেন্টালিটিটা চেঞ্জ হওয়া উচিত। মেন্টালিটিটা কেন চেঞ্জ হওয়া উচিত? ওই যে 80s এর মেন্টালিটি, মানুষজন বসায় রাখলে তারা ওইভাবেই চিন্তা করবেন। আপনার এই যে একটা 36 বছরের মানুষও যে ন্যাশনাল টিমে আসে খেলতে পারে, সে 2 বছরই দিক। সিমন হারমাত যেমন, সে 2 বছরই দেখ, সে 2 বছরই তার ক্রিকেটিং ক্যারিয়ারে 2 বছর দেখে। হারমান গ্রেট এক্সাম্পল। সে যখন ফার্স্টে আসছিল, আপনি আমাকে বলেন তার মধ্যে কোনো কিছু ছিল না। আমি নিজেই খেলেছি তাকে চিটাগংয়ে, হ্যাঁ, 1-2টা টেস্ট খেলার পরে মনে হয়। এক্স্যাক্টলি। তারপরে সে লম্বা সময় কাউন্টি ক্রিকেট খেলেছেন। তারপরে যখন এসেছেন, দেন পুরো ওয়ার্ল্ড কাপে খেলতেছেন, ইন্ডিয়ার সাথে টেস্টে জিতে দিল। তো আমি এটা বিশ্বাস করি যে এই যে সেক্টরটা যারা আনটাচ রয়ে যাচ্ছে, যে আজ থেকে 7 বছর আগে ন্যাশনাল টিমে খেলেছেন, তার মানে ওরা আর খেলতে পারবেন না, এই মেন্টালিটির থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ আমি খুব মনে প্রাণে বিশ্বাস করি যে এখান থেকে এখনো আপনি 2-3টা প্লেয়ার পেয়ে যাবেন, যারা আপনাকে নেক্সট 3-4 বছর সার্ভিস দিবে। সব সময় যে একটা প্লেয়ার বাদ পড়লে ইয়াং প্লেয়ারই ঢুকাইতে হবে, এটা তো কোনো জায়গায় লেখা নেই ভাই। এখন একটা ছেলে যদি ন্যাশনাল প্রিমিয়ার লিগে বা ন্যাশনাল লিগে 2 বছরে 700 রান করে, আর একটা ইয়াং ছেলে যদি 500 রান করে, 600 রান করে, আপনি কেন জাস্ট বিকজ ওর বয়স 35 দেখে আপনাকে সুযোগ দিবেন না? ও 7 বছর আগে খেলছে দেখে আপনাকে সুযোগ দিবেন না? এই মেন্টালিটির থেকে আপনার বের হয়ে আসতে হবে। কারণ এই জায়গায় আমার মনে হয় যে আমরা অনেক প্লেয়ার মিস আউট করি। যে হ্যাঁ, তার ফার্স্ট ন্যাশনাল টিমের যখন সে সুযোগ পাইছিল 7-8-10 বছর আগে, ভালো হয়নি। এখন আবার কামব্যাক করলে যে ভালো হবে না, এরকম তো কোনো কথা নেই, হইতে তো পারে। এখন কারেন্ট টিমটা নিয়ে একটু বলেন না ভাইয়া, এটার অ্যাবিলিটি কেমন? ক্যাপ্টেন্সি একটা বড় ইস্যু। শান্তর আন্ডারে একটা, শান্তর যে সময় ক্যাপ্টেন হয়েছে, ওই সময় কি শান্ত ক্যাপ্টেন হওয়ার কথা, এটা নিয়ে ডিবেট থাকতে পারে। বাট ও ক্যাপ্টেন একবার হয়ে গেছে অলরেডি। হয়ে যাওয়ার পর ওয়ানডেতে কিন্তু টুকটাক ভালো খেলতেছিল, রেজাল্টও খারাপ আসতেছিল না, রাইট? টেস্টে আমরা এমনি দুর্বল, টি20 ধরেন অতটা রেজাল্ট আমাদের আসতো না। আপনি সাডেনলি কি করলেন? হঠাৎ করে 3টা ক্যাপ্টেন চেঞ্জ করে দিলেন উইদাউট আ রিজন। হ্যাঁ, শান্ত গোয়িং আউট অফ টি20, আই অ্যাবসলিউটলি এগ্রি। হয়তোবা সে ওই লেভেলের পারফরমেন্স করতে পারতেছিল না দেখে সে তো নিজেই ছেড়ে দিয়েছে, ইফ আই এম নট রং।
ওয়ান ডে থেকে ওকে হঠাৎ করে সরায় দেওয়া ওয়াজ আ ব্লান্ডার। আপনি আননেসেসারিলি একটা ঝামেলা ঢুকাই দিলেন টিমের মধ্যে। আমার কাছে মনে হয় যে লিডারশিপ কে হবে আপনি সবাইকে খুশি করতে পারবেন না। একটা সেটেল টিম আগে করেন, সেটেল টিম করে এখান থেকে আমরা যে ফরম্যাটে সবচেয়ে বেশি স্ট্রং ছিলাম ওখান থেকে কি কি কারণে আমরা এটা করতে পারতেছি না এই জিনিসটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করেন। এখন আমার কাছে মনে হয় আউট অফ 3 ফরম্যাট আমার কাছে মনে হয় বাংলাদেশ T20 সবচেয়ে বেটার খেলছে। তাদের কাছে খুব ভালো দুইটা ওপেনার আছে T20-র জন্য, বিকজ এই দুইজনের ওই এবিলিটি আছে, হয়তো বা এখনও তারা ওই এবিলিটি শো করতে পারে না, বাট আমি বিশ্বাস করি কিছু কিছু দেখেছি আমরা এই দুইজনের কাছে ওই এবিলিটি আছে যে গেম চেঞ্জ করে দেওয়ার জন্য। তানজিদ তামিম আর পারভেজ ইমন, আমি এটা বিশ্বাস করি যে এই দুইজনের মধ্যে ওই এবিলিটি আছে যে কোনো খেলার সাথে গেম চেঞ্জ করে দেওয়ার। হ্যাঁ, কনসিস্টেন্ট হইতে হবে তাদের। ওয়ান ডেতে যে জিনিসটা আমার কাছে ব্যক্তিগতভাবে ফিল হচ্ছে যে ওই টেম্পারমেন্টটা, ওই যে আমার 30 ওভার খেলতে হবে, এখানে 30 ওভারের মধ্যে আপনি কোনো সময় এভাবে করে আগাইতে পারবেন না। আপনি আগাবেন, নামবেন, আবার আগাবেন, নামবেন, হ্যাঁ, আপনার কিছু কষ্টর ওভার হবে, কিছু ইজি ওভার পাবেন। ওই জিনিসটা আমার মধ্যে একটু কম মনে হচ্ছে। এখন যদি আপনার কাছে এই জিনিসটা ঘাটতি মনে হয়ে থাকে তাহলে আপনি এক্সপিরিয়েন্সড যারা আগে ন্যাশনাল টিমে খেলেছে, ডোমেস্টিকে সমানে পারফরমেন্স করছে এই 50 ওভার ফরম্যাটে, এরকম একটা দুটো প্লেয়ারকে ইনক্লুশন আনেন। আপনার তো জায়গা আছে, ওয়ান ডে টিম তো আপনার ভালো করছে না, তো জায়গা তো অবশ্যই আছে। আমরা খুব বেশি স্ট্রাগল করছি মিডল অর্ডারে। এক্স্যাক্টলি, তো মিডল অর্ডারে কি এরকম প্লেয়ার নাই বাংলাদেশে ডোমেস্টিকে যারা আজ থেকে 5-6-7 বছর আগে খেলেছেন ন্যাশনাল টিমে, এখনও ডোমেস্টিকে পারফরমেন্স করে যাচ্ছেন? এরকম কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ার আনেন, এনে ওদেরকে সুযোগ দিয়ে দেখেন। যদি ইয়াংদের ওই মেন্টালিটির সাথে বা ওটার ম্যাচ যদি না করে থাকে, তো ওই কারণে আমি ওই পয়েন্টটা বললাম আপনাকে যে ওই সেক্টরটাকে আমরা মিস আউট করে যাচ্ছি। দেশের ক্রিকেটের সঙ্গে আপনি কিভাবে জড়াতে চান এরপরে? বা দেখেন, আমার দেশের ক্রিকেটের সাথে জড়াইতে হলে আমার কাছে মনে হয় যে আমি যেভাবে বাংলাদেশ ক্রিকেটকে দেখতে চাই, বাট আমার চিন্তাধারা বা আমার প্ল্যানিংটা একটু ডিফারেন্ট এই কারণে যে আমার চিন্তাধারাটা হলো যে যেই সব জিনিস এই মুহূর্তে দরকার বাংলাদেশ ক্রিকেটে, আমি সবসময় একটা কথা বলে আসি, এক্সেলেন্স সেন্টার সাথে আরও অনেক কিছু। আমি যদি ওরকম বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করার অপরচুনিটি পাই ভবিষ্যতে, আমার কাছে মনে হয় যে আমার টেনিয়ারটা যতই বড় হোক না কেন বা যত ছোট হোক না কেন, এই জিনিসগুলো যদি আমি সেট করে দিয়ে যেতে পারি, এটাই আমার জন্য সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হবে। আমার টেনিয়ারের সময় বাংলাদেশ কয়টা সিরিজ জিতলো বা জিতলো না, আমার টেনিয়ারের আন্ডারে যদি আমি কোনো সময় আসি, আমার টেনিয়ারের আন্ডারে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলো না, আমার জন্য এর চেয়ে অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা বেস ক্রিয়েট করে দেওয়া, সো দ্যাট ওই জিনিসগুলো বাংলাদেশ ক্রিকেট অ্যাচিভ করতে পারে, যে একটার পর একটা সিরিজ জিততে পারে, বাংলাদেশ থেকে টপ ব্যাটসম্যান প্রডিউস হতে পারে, টপ বলার্স প্রডিউস হতে পারে, বাংলাদেশের কোনো একটা সময় যায় ওয়ার্ল্ড কাপ জেতার কন্টেন্ডার হইতে পারে বা ওয়ার্ল্ড কাপ জিততেও পারে। ওটার জন্য একটা প্লেয়ারকে ওই লেভেলে নিয়ে যাওয়ার জন্য যে ফেসিলিটিসগুলো তৈরি করার দরকার, আমি কোনো সময় যদি বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করতে পারি, আমার অনলি অ্যান্ড দ্য মেইন ফোকাস উইল বি দ্যাট। হ্যাঁ, তার মানে হচ্ছে আমরা আপনাকে আবারও কোন মানে বিসিবি ইলেকশনে দেখব যদি সঠিক আর অনেস্ট অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, লাস্ট টাইমের মতো না, তাহলে অবশ্যই, কেন না। আপনাকে কি এই ধরনের কোনো অফার দেওয়া হয়েছিল বা প্রস্তাব দেওয়া হয়েছিল যে ওকে তোমাকে হচ্ছে আমরা এইটা দিচ্ছি বা তুমি পরিচালক হয়ে আসো, তোমাকে আমরা এইটা দিয়েছে? এরকম বেশ বড় বড় অফারই ছিল আমার কাছে মনে হয়েছে না ওই সময় নেগোসিয়েশন টেবিলে কি আমি বসেছিলাম? হ্যাঁ, অবশ্যই বসেছিলাম। নেগোসিয়েশন হচ্ছিল, বাট আমার কাছে কোনো সময় নেগোসিয়েশন করে আসতে হবে এটা আমি কোনো সময় রাজি ছিলাম না, বসতে হয়েছে। আমি যখন বলি যে না, ইলেকশন হওয়া উচিত, তখনই সব ঝামেলাগুলো শুরু হয়েছে। বিপিএলটা কেন একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারলো না, হোয়ারেজ আমরা দেখছি যে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলো অনেক এগিয়ে যাচ্ছে? বিকজ অফ ওনার্স ভাই, সিম্পল, বিকজ অফ ওনার্স, ফ্র্যাঞ্চাইজ। বিসিবির সবচেয়ে বড় প্রবলেম হলো ফ্র্যাঞ্চাইজ দেয় কারে, ওরা। এটাই হলো সবচেয়ে বড় প্রবলেম। আজকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মতো যদি 3টা টিম থাকতো, ফরচুন বরিশালের মতো যদি 2টা টিম থাকতো, রংপুর রাইডার্সের মতো যদি 3টা টিম থাকতো, তাহলে কি বিপিএল সাকসেসফুল হইতো না? বিপিএল সাকসেসফুল হয়নি কেন? এদের সাথে যে বিভিন্ন যারা ছিল তাদের কারণে।
তাদের কারণে সমালোচনা, তাদের কারণে সব কিছু। তো যখন বিসিবি ফ্র্যাঞ্চাইজ দেয়, এই জিনিসটা তাদেরকে অনেক চিন্তাধারা করে দিতে হবে। বড় বড় কথা বললে হবে না যে এখানে এই বোর্ডতে এসে বলছিল যে অমুক কর্পোরেট, কই কর্পোরেট, একটারও তো দেখি না, ঠিক না? যদি 1 বছর স্কিপ করতে হয়, আপনি 1 বছর স্কিপ করেন। একটা বছর যদি স্কিপ করতে হয়, এটা প্লেয়াররা ক্ষতিগ্রস্ত হবে। আপনি প্লেয়ারদের ওই যে ফাইন্যান্সিয়াল লসটা আপনি অন্যভাবে কভার করে দেন, আপনার ওই ক্ষমতা আছে, আপনি আরেকটা লোকাল টুর্নামেন্ট করে ওই টাকা পয়সাটা কভার করে দেন। বাট একটা লম্বা প্রসেসটা রেডি করেন। বিপিএল ইজ এ গ্রেট প্রোডাক্ট, আমি এখনও বিশ্বাস করি ইটস এ গ্রেট প্রোডাক্ট। আপনি প্রত্যেকটা কোম্পানির কাছে যান, কোম্পানি আপনার কাছে আসবে না। আপনি একটা টেন্ডার ছেড়ে দিলেন যে যারা ইচ্ছুক আসেন, নো, you need to go to the big corporates. If you are the board president, you have to go. If you are the CEO, you have to go. If you are the vice president, you have to go. ফোনে বলে দিলাম হবে না, ইউ গো দেয়ার, হ্যাভ আ প্রপার মিটিং। আপনি তাদেরকে পুরো প্রসেসটা দেখান, পুরো 5 বছরের যে আপনারা কি কি করবেন আর ওরা এখান থেকে কি কি গেইন করবে, প্রত্যেকটা জিনিস আপনারা কাগজ কলমে দেখান, প্রেজেন্টেশন করে দেখান। তারপরেও যদি আপনি ফেল হন ভাই, তাহলে আপনি করার দরকার নেই। আর আমি বিশ্বাস করি বাংলাদেশের মতো জায়গায় আপনি যদি এই চেষ্টাটা প্রপারলি আর অনেস্টলি করেন, তাহলে আপনি এখান থেকে অ্যাচিভ করে নিতে পারবেন কিছু না কিছু। এখনও অনেক কোম্পানি আছে বাংলাদেশে, এখনও অনেক ব্যাংক আছে বাংলাদেশে যারা 15-20 কোটি টাকা ক্রিকেটের জন্য প্রতি বছর খরচ করতে পারবে। বাট রাইট অ্যাপ্রোচ, যে কোনো বড় কর্পোরেটকে কাছে যদি আপনি যান, তারা ক্রিকেট ভালোবাসে, ফাইন, বাট দে অলসো নিড টু সি যে আজ থেকে হয় আজকে আমার 10 কোটি টাকা খরচ হতে পারে, কিন্তু 5 নম্বর বছর আমি 1 কোটি টাকা প্রফিট করতেছি, বা 50 লাখ টাকা আমার প্রফিট হবে, বা আমি ব্রেক ইভেনে থাকবো। ওদেরকে যদি আপনার ওই জিনিসটা পুরোটা দেখান, আই এম শিওর দে উইল বি ইন্টারেস্টেড। আর আপনি আপনার এসি রুমের ক্যাবিনে বসে থেকে আপনি কাগজ ছেড়ে দিলেন, তাহলে তো ডিফিকাল্ট। হ্যাঁ, সিন্স এই বিপিএল আপনি খেলছেন না, আপনার ফ্র্যাঞ্চাইজি নেই, আমরা কি আপনাকে আর কোনো ফরম্যাটে কখনো মানে বা কিভাবে আমরা যাই না, আমি এটা আমার জন্য এখন একটু বড়টা ডিফিকাল্ট, যাই না। বাট ওই হয়তো বা লেজেন্ডস লিগটাই হয়তো বা দেখতে পারেন, এখানে ওখানে খেলছি, এটা হতে পারে। বাট এখন এই মুহূর্তে বলাটা ডিফিকাল্ট আমার জন্য। পলিটিক্যাল কোনো অ্যাফিলিয়েশনের সম্ভাবনা আছে কিনা? আমার না, আমি কথাটা বিভিন্ন অনেক জায়গায় বলেছি যে অ্যাজ অফ নাও আমি পলিটিক্সের সাথে জড়িত হব, আমার এরকম কোনো প্ল্যান নেই, না আমার এরকম কোনো ইচ্ছা আছে। ভবিষ্যতে কে কী হয় না হয় এটা তো বলাটা ডিফিকাল্ট। বাট আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপনি সামনের ইলেকশন করছেন নাকি বা কোনো পলিটিক্যাল পার্টির সাথে জয়েন করতেছেন নাকি, না।